আমি জুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ এই আলোচনায় আমাদের সাথে পুরো সময় জুড়ে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সময় দেবার জন্য। এবং আমাদের সাথে উপস্থিত আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক শর্মী হোসেন। শর্মী হোসেন, আপনাকেও স্বাগত। এবং দর্শক, এই আয়োজনে আলোচনায় একাধিক অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে যে খবরটি নির্বাচিত করেছি সেখানে বলা হচ্ছে, দেশের প্রচলিত আইনেই জুলাই হত্যার বিচার হবে, তবে কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে আয়োজিত জাতীয় জুলাই সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি দেশের সব মানুষের অর্জন। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিশোধ নয়, এই মুহূর্তে প্রয়োজন মানুষকে ঐক্যবদ্ধ করা। এদিকে অভ্যুত্থানের 2 বছরেও জুলাই হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবারগুলো। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। শনিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জুলাই সম্মেলনে আসেন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর ব্যথা এখনো তারা বয়ে বেড়াচ্ছেন। 2 বছরও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চান শহীদ পরিবারগুলো, দাবি জানান পুনর্বাসনের। শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে। প্রায় 2 বছর হতে চলেছে, সামনে 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে সকলের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে জাতিকে বিভক্ত করে নয়। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। তারেক রহমান বলেন, স্বজন হারিয়ে ও আহত হয়ে আপনারা যে শারীরিক ও মানসিক কষ্টে আছেন, সেই সব কষ্ট আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। জুলাই আন্দোলনে অনেকেই, বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। স্বৈরাচার বিরোধী ও জুলাই আন্দোলনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার দেশের আইনেই হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম আজকের যে প্রতিবেদন, প্রধানমন্ত্রীর যেই বার্তাগুলো, সেখানে কিন্তু তিনি একটি স্পষ্টভাবে বলেছেন যে এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শর্মী হোসেন, আপনার কাছে আসি। এই যে প্রধানমন্ত্রীর যেই বার্তাগুলো, এবং তিনি কিন্তু সঠিক বিচারের উপরেও গুরুত্ব আরোপ করেছেন, এর মধ্য দিয়ে আসলে কি মনে হচ্ছে, যারা জুলাই আন্দোলনে শহীদদের যে পরিবার, তারা কিন্তু একটি ক্ষোভ জানিয়েছেন যে 2 বছর পরেও তারা এখনো বিচার পাননি। সবকিছু মিলিয়ে আসলে আশাবাদী হওয়ার মতো কোনো বার্তা এই বক্তব্যে রয়েছে কিনা? দেখেন, আমরা যখন দেখলাম যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হলো এই অভ্যন্তরীণ সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময়, তখন সেটা নিয়ে অনেক প্রশ্ন পরবর্তীতে উঠেছে, আমরা দেখেছি।
এই গভর্নমেন্টের কাছে আমাদের আশা আছে যে সেটা বিচার হবে, কিন্তু এখনো তো আমরা দেখছি না বিচারের ওইরকম কোনো উদ্যোগ বা এরকম দেখছি না আমরা এখনো, ইটস নট ভিজিবল ইয়েট। আশা করছি, চোখ রাখছি আর কি। এই আসলে অন্তর্বর্তী সরকারের সময়ে যখন আমরা যদি বলি যে 18 মাস সময় পেয়েছিল, সেই সময়টিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, আপনি যেটি বলছিলেন, তারাও কিন্তু বিচার করার একটি প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে সেই সময়টিও কি অপর্যাপ্ত ছিল বলে মনে করছেন? মানে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যেই ম্যান্ডেট ছিল, জুলাইয়ের ইয়ের উপরেই তো তারা এসেছিলেন, জুলাইয়ের ঘটনার উপরেই তারা এসেছিলেন। তো সেইখানে আমরা আশা করেছিলাম যে তাদের বিচারিক কাজে কিছুটা অগ্রগতি আমরা দেখব। সেটা তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন, আমাদের দেশে যেরকম সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়। তো দে হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড আস। এখন দেখা যাক। অপর্যাপ্ত অবশ্যই, 18 মাস যথেষ্ট নয়, তবে কাজটা আরও একটু আগালে আমরা হয়তো খুশি হতাম। জি, আমরা আসবো মাহবুব কামাল আপনার কাছে, তবে আমাদের সাথে একজন অনলাইনে অতিথি যুক্ত হয়েছেন, কাজী জাহেদ ইকবাল, সুপ্রিম কোর্টের আইনজীবী, তাকে যুক্ত করে নিতে চাই। কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজকে যেই জুলাই সম্মেলন হয়েছে সেটি নিয়ে আসলে আলোচনা করছি, এবং এই যে বিচার কাজ সেটি কেন বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন, যদি মাহবুব কামাল আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। কি প্রশ্নটা কি? যে বিচার কাজ যে 2 বছরে সম্ভব হলো না, আসলে এটা বিলম্বিত হওয়ার কি কারণ বলে মনে করছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে ইউনূস সরকার তো, প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। হ্যাঁ, নো কিলিং শুড গো আনপানিশড, এবং নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। প্রতিটা হত্যারই আমরা বিচার চাচ্ছি। এখন আপনার প্রশ্নটা পরে আসি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে যারা প্রকৃত দোষী, যারা কি বলে যে নির্দোষ, তারা যাতে মানে হয়রানি না হয়, বিচার না হয়, অবিচার যেন না হয়। অবিচার যেন না হয়। দেখেন, 5ই আগস্টের পরে অসংখ্য মামলা হয়েছে, এবং সেখানে হত্যা মামলা হয়েছে বেশি, ভার্চুয়ালি সবই হত্যা মামলাই, এবং এক একটা হত্যা মামলায় 200 করে আসামি ছিল। এবং গত 2 বছরে আপনার এই মামলাগুলো হয় নাই, মানে ভালোভাবে তদন্ত হয় নাই, এবং নির্দোষ যারা তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় নাই। মামলাগুলি কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। কেউ কেউ জামিন পাইছে, কিন্তু মামলাগুলি কিন্তু রয়ে গেছে, কেউ অব্যাহতি কিন্তু পায় নাই। এবং এই যে হিউজ নাম্বার অফ মানুষ, তারা যে হত্যার চার্জে অভিযুক্ত হলো, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তাদের সিংহভাগই হচ্ছে নিরপরাধ। নিরপরাধ মানে কি, তারা হত্যার সঙ্গে জড়িত না, অন্য ক্রাইম থাকতে পারে, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট তারা হত্যার সঙ্গে জড়িত না। তাহলে এই 2 বছরে কি এই মামলাগুলোর তদন্ত করে এই করা যেত, চার্জশিট দেওয়া যেত না, এবং নির্দোষদের খালাস দিয়ে? সেটা কিন্তু করা হয়নি। এবং প্রধানমন্ত্রী বললেন যে প্রতিশোধ নয়, না, প্রতিশোধ কিন্তু আমরা দেখতেছি, এবং প্রতিদিনই প্রায় মানে কোনো না কোনো মানে ছাত্রলীগ অথবা যুবলীগ অথবা আওয়ামী লীগের সিম্প্যাথাইজার, তারা হয়রানি হচ্ছেন বা তাদের উপরে জবরদস্তি করা হচ্ছে, দেখা যাচ্ছে। এবং আমি তো বলি যে এখন কোনো প্লেজেন্ট দৃশ্য আমরা ফেসবুকে পাই না। হ্যাঁ, মানে এভরি ডে ইজ এ স্যাড ডে, এবং সাম ডেজ আর এ প্যাকেজ অফ স্যাড ডেজ। কোনো দিন হয়তো একাধিক বা 2টা-3টা করে এরকম খবর আমরা পাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রতিশোধ কিন্তু চলতেছে। প্রধানমন্ত্রী হয়তো এগুলো খবর রাখেন না, হ্যাঁ, কিন্তু এগুলো চলতেছে। কিন্তু এটার কারণ কি মনে হচ্ছে? প্রধানমন্ত্রীর বার্তা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না, শুনেন, আমি তার দলের নেতাকর্মীরা যারা রয়েছে সেগুলো তাদের কথাও না, কে গ্রাসরুটের কথা কে শুনে? 2টা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, হাই কমান্ডের কথা গ্রাসরুট শুনে না, কেউ শুনে না, যার মতো করে আসে। যেমন ধরেন আমি একটা আওয়ামী লীগের কথা বলি, 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড কি চাইছিল যে মাত্র 6টা সিট পাক? নিশ্চয়ই এরকম চায় নাই। 40-50টা তারা অ্যালাউ করতো বাসায়, কিন্তু গ্রাসরুট দেয় নাই। সব জায়গাতে তারা কোয়ার্সিভলি জিতে গেছে, তাই না? তো ফলে গ্রাসরুট, এই যে দেখেন চাঁদাবাজি, না, চাঁদাবাজির ব্যাপারে কত সিদ্ধান্ত হলো না, বহিষ্কার হইলো, হইলো, তারপরে
কি বলে যে এটা জবাবদিহি করা হয়েছে, শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, কিন্তু থামতেছে চাঁদাবাজি থামতেছে? গ্রাসরুট ইজ নট বদার্ড অ্যাবাউট হাই কমান্ড, তারা তাদের মতো করে চলে। সো আমরা প্রতিশোধ দেখতেছি। প্রধানমন্ত্রী ইচ্ছা করলেও এইটা কন্ট্রোল করতে পারবেন না। দেশের যে রাজনীতিটা যে জায়গায় চলে গেছে, প্রধানমন্ত্রী গুডউইল আছে, আই অ্যাডমিট যে ওনার একটা সদিচ্ছা আছে, কিন্তু উনি পারবেন না। এই জায়গায় চলে গেছে কিন্তু দেশ। আচ্ছা, আরেকটা জিনিস বলছেন উনি ঐক্যবদ্ধ না। দেখেন ঐক্য এইটা না, এই কনসেপ্টটা আমি ঠিক বুঝি না। মানে ঐক্য বলতে কি বোঝায়? হ্যাঁ, যেমন ধরেন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, হোয়েন হি টুক ওভার, উনি প্রথম কথাই ছিল, ওনাকে জিজ্ঞেস করলো আপনি কী চান, বলে আমি ঐক্য চাই, একতা চাই। কি দেখলাম আমরা? নট অনলি মানে আওয়ামী লীগকে বাদ দিয়া, মানে আওয়ামী লীগের কথা বাদ দেন, তারা তো ধরেন যে আন্দোলনে মানে পদচ্যুত হয়েছে, বাকি যারা ছিল তাদের মধ্যে তো উনি বিভেদের রাজনীতি করছেন। উনি তো বিএনপি জামাত এক ধরনের কি বলে যে ন্যাস্টি গেম খেলছেন উনি। হ্যাঁ, উনি কি ঐক্য চাইছেন? উনি কি ঐক্য চাইছেন? জামাতকে এক ধরনের প্রিভিলেজ দিচ্ছেন, বিএনপিকে এক ধরনের কথা বলছেন। হ্যাঁ, এবং এই যে জাতিসংঘে যে গেলেন, সেখানে কি সব দলকে নিয়ে গেছে? মাত্র 3টা দলকে নিয়ে গেছে, এবং যে একটা দলের তখনও নিবন্ধনই হয় নাই, তাই না? তো ফলে এই ঐক্যটা কি, হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, ঐক্য এই কনসেপ্টটা ঠিক আমার মাথায় ঢুকে না। তো এখন ঐক্য যদি চাইতে হয়, তাইলে আমি মানে এটা কাদের মধ্যে ঐক্য? মানে প্রিভেইলিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেগুলোর মধ্যে ঐক্য, নাকি ওভারঅল ন্যাশন ওয়াইড ঐক্য? তো ন্যাশন ওয়াইড ঐক্য যদি চান আপনি, তাইলে তো আওয়ামী লীগের তো অনেক সিম্প্যাথাইজার আছে, অনেক কর্মী আছে না? আওয়ামী লীগের তো ধরেন যে আগের ইলেকশন যেগুলি ফেয়ার ইলেকশন হয়েছে সেগুলোতে আমরা দেখছি অ্যারাউন্ড 40% ভোট পাইছে। আচ্ছা, 5ই আগস্টের পরে কমছে না হয় কিছু, কমছে। তো এই লোকগুলো কি আপনি ঐক্য প্রক্রিয়া আনবেন না? সবাই কি ক্রিমিনাল? সবাই তো ক্রিমিনাল না, তাই না? এবং গ্রামে দেখবেন অনেক লোক যারা ক্রাইম কিভাবে করতে হয় টেকনোলজিতে জানা, দে ডোন্ট নো দি মানে টেকনিক্যাল নো হাউ টু মানে ডু ক্রাইম। হ্যাঁ, এবং কি বলে যে তারা নিরীহ বহু লোক আছে, বয়স্ক 70-80 বছর বয়স, জিজ্ঞেস করলে বলে আমরা 54 সাল থেকে নৌকায় ভোট দিই। হ্যাঁ, তারা কোনো দুর্নীতির ধারে কাছেও নাই, হত্যা তো দূরের কথা। হ্যাঁ, এরকম বহু আছে কিন্তু। তো এগুলিকে আপনি ঐক্য প্রক্রিয়ার বাইরে রাখবেন? এই জন্য আমি একটা দিছিলাম প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে, আমি একটা ভিডিও করছি, উনি এটা দেখছেনও, যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা হোক, লাইক সাউথ আফ্রিকা। ট্রুথ রিকনসিলিয়েশন করে একটা কি বলে সবাইকে অনুতাপ করার সুযোগ দেওয়া হোক, সবাইকে ভুল স্বীকার করার একটা সুযোগ দেওয়া হোক, যারা ক্রাইম করে নাই তা করে, তারপরে একটা ধরেন যে কি বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নির্দোষ তাদেরকে রাজনীতি করার সুযোগ, তাইলে না একটা ঐক্যটা একটা ব্রডার স্পেকট্রাম পাবে, তাই না? এই ঐক্য তো ব্রডার হলো না, তাই না? তো ফলে আমি বলবো যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করে আপনার একটা সত্যি সত্যি যদি জাতীয় ঐক্য চান, আর এইভাবে জাতীয় ঐক্য হবে না। দেখেন এই যে শেখ হাসিনা আসতেছে এরকম একটা আওয়াজ উঠছে, তাই না? আওয়াজ উঠতেই দেখেন হোল সোসাইটি সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর্মি নামাইতে বন্ধ হয়েছে। তো শেখ হাসিনা আসবে কি আসবে না, দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ তার আসার একটা সংবাদ শুনেই কিন্তু আর্মি নেমে গেল। তাহলে কি মানে এখনো ভয়ই কাজ করছে? না, তাহলে দেখেন আওয়ামী লীগ একটা গলার কাটা হয়ে গেছে, অস্বস্তি না, এটা একটা অস্বস্তি। তো অস্বস্তি নিয়ে তো আপনি সমাজে আপনি স্টেবিলিটি আনতে পারবেন না, সবসময় একটা আনরেস্ট থাকবে, সবসময় একটা ইনস্টেবিলিটি থাকবে। তো এই গলা কাটা দূর করেন, এখন এটা কীভাবে দূর করবেন সেটা দেখেন, তাই না? তো এইভাবে কিন্তু ঐক্য হবে না, খামাখা বলে তো লাভ নাই। তো আর একটা কি জানি বলতেছিলাম যে এই যে প্রধানমন্ত্রীর, দেখেন প্রধানমন্ত্রী কিন্তু আই লাইক হিম, ডোন্ট থিঙ্ক যে আমি মানে সরকারের বিরুদ্ধে কথা বলছি। আই লাইক হিম, তার একটা হি হ্যাজ ডেভেলপড কি বলে কালচার অফ প্রিমিয়ারশিপ, ওয়েস্টার্নাইজড একটু, হ্যাঁ, একটু ক্যাজুয়াল আমি আই লাইক হিম, তার সদিচ্ছাও আছে, ঠিক আছে। বাট দ্য পয়েন্ট ইজ যে সদিচ্ছা এখানে কোনো কাজ করবে না। এটাকে এমন একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যাতে কেউ চাইলেও আর বিশৃঙ্খলা করতে পারবে না, একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। এমনি মানে মেয়ারলি অ্যাডভাইস, হ্যাঁ, কাউন্সেলিং উইল নট অ্যাক্ট, এটা কাজ দিবে না। আপনাকে এমন একটা পদ্ধতি বের করতে হবে যে পদ্ধতিতে মানুষ চাইলেও
আর ডিসিপ্লিন ভাঙতে পারবে না, চাইলেও অন্যায় করতে সেটা পারবে কি না। আপনি যেটি বলছিলেন যে তৃণমূলের মানুষ প্রধানমন্ত্রী চাইলেও সেই জায়গায় ঐক্যটি আনতে পারবে না, তবে এই যে আপনি সিস্টেমের কথা বলছেন, সেই সিস্টেমটা কি প্রধানমন্ত্রী একার পক্ষে কি সম্ভব কিনা, সেটির জন্যও তো তিনি ঐক্যের ডাক দিয়ে। না, প্রথম কথা ওনার ওনার ওই ওই ইচ্ছাটা আছে কিনা, জি, ওই ইচ্ছাটা আছে কিনা সেটা সবচেয়ে বড় কথা, তার ডিজায়ারটা কি। যদি ইচ্ছা থাকে তাইলে ধরেন যে সবাই মিলে আমরা সহযোগিতা সেটি করতে তিনি সাধারণ মানুষের পারি। আমরা কাছে। সহযোগিতা করতে পারি যে এইভাবে এইভাবে আসেন, এক একজন এক একটা ফর্মুলা দিবে জি যে এইভাবে এইভাবে করতে পারি, উনি যেটা ভালো সেটা পিক করবেন। জি, আমরা ডক্টর কাজী জাহিদ ইকবালের কাছে আসব, তবে তার আগে আজকের আলোচনার আরেকটি খবর যেটি আমার সাথে রয়েছে সেটি একটু দেখে আসতে চাই। সেখানে বলা হচ্ছে জাতীয় জুলাই সম্মেলনে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন জুলাই নিয়ে দেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পাশে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, আরেক পাশে মৌলবাদ গণতন্ত্র ধ্বংস করতে চায়। এদিকে একই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন গণহত্যার দায়ে শিগগিরই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুটো বক্তব্য দেখে আসতে চাই। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। দর্শক, এই বিষয়ে আলোচনা করছি, আমাদের সাথে ডক্টর কাজী জাহিদ ইকবাল যুক্ত আছেন। কাজী জাহিদ ইকবাল, প্রথম খবরের প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখি যে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন 2 বছরেও জুলাই আন্দোলন যারা অপরাধী তাদের বিচার কার্য হয়নি, এটি নিয়ে কিন্তু একটি ক্ষোভ দেখা গেছে। এই যে বিচার কাজ, বাংলাদেশে যে বিচার ব্যবস্থা, সেটিতে আমরা দেখি যে অধিকাংশ সময়েই একটি দীর্ঘায়িত হওয়ার একটি প্রবণতা। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই আন্দোলনের যারা অপরাধী তাদেরকে দ্রুততম সময় বিচারের একটি কথা বলা হয়েছিল, কিন্তু তারপরেও সেটি সম্পূর্ণ হয়নি। কারণটি কি আপনার মনে হচ্ছে? দেখেন, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে একদম শুরু থেকেই বিশেষ করে আমি এবং আমার বন্ধুরা একটা কথা খুবই বলছিলাম আমরা, যে যে পরিমাণে মামলা হচ্ছে এবং সেইখানে যে ধরনের বিভিন্ন বিপুল সংখ্যক লোককে ইনভলভ করা হচ্ছে, যাদের একটা বড় অংশই এই ব্যাপারটার সাথে সম্পৃক্তই নয়। এর মধ্যে ব্যবসায়ী আছেন, নানান পেশার মানুষ আছেন, এবং ব্যক্তিগত ক্ষোভ থেকে চাঁদাবাজির কারণে, নানান কারণে একটা বিরাট সংখ্যক মামলা মানুষকে বিভিন্ন মামলার মধ্যে 500-600 করে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারটা শেষ পর্যন্ত তদন্তের ক্ষেত্রে একটা বড় অসুবিধা তৈরি করবে, এটা শুরু থেকেই আমরা বলছিলাম। কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকার, ইন্টিরিম গভর্নমেন্ট ছিলেন, তাদের যারা দায়িত্বে ছিলেন তারা আমাদের কথা শোনেননি। এবং তার পরবর্তীতেও ব্যাপারটা ওই এতক্ষণে তো অনেক মামলা হয়েই গিয়েছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হলো যে এই মামলাগুলো এরকম বিপুল সংখ্যক লোককে নিয়ে বিপুল সংখ্যক মামলা, এই মামলাগুলো আমাদের পুলিশের যে সক্ষমতা বা আমাদের তদন্তকারী সংস্থাগুলোর যে সক্ষমতা, সেই সক্ষমতার কারণ বা তাদের যে লজিস্টিকের অভাব ইত্যাদি আছে, তার ফলে তাদের আসলে সময় লাগবে এই প্রত্যেকটা মামলা অনুপুঙ্খ বিচার করে কারা দায়ী কারা দায়ী না এইটা শনাক্ত করে রিপোর্ট দিতে সময় লাগবে। এবং সেই রিপোর্টগুলো আপনি দেখবেন যে প্রায় কোনো মামলারই রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি। রিপোর্ট না দিলে বিচারের সুযোগ তো নেই। তো সুতরাং এই তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এইরকম নানান কতগুলো কারণে, সেই কারণে বিচারও বিলম্বিত হচ্ছে। এবং এইটার কিছু মামলা ট্রাইব্যুনালে, আমাদের মানবাধিকার যে ট্রাইব্যুনাল, সেখানে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে কিছু বিচার হচ্ছে, সেইখানে কিছু মামলা এগিয়েছে। কিন্তু অন্য সাধারণ যে মামলাগুলো বিভিন্ন সাধারণ আদালতগুলোতে আছে, সেইগুলোর প্রায় কোনোটিরই কোনো রকম অগ্রগতি আমরা দেখছি না, এবং সেটা তদন্ত রিপোর্টও আসেনি। এখন যেটা প্রশ্ন, এইরকম একটা প্রেক্ষাপটে যারা ক্ষতিগ্রস্ত, তারা, যাদের ফ্যামিলির মেম্বাররা
নিহত হয়েছেন, আহত হয়েছেন, খুব সঙ্গত কারণেই তারা এরকম মনে করতে পারেন যে তারা আসলে বঞ্চিত হচ্ছেন বা তাদের ন্যায় বিচার প্রাপ্তিটা আসলে যথাযথভাবে এগোচ্ছে না। এটা খুব অসঙ্গত ভাবে বলা না, তো আসলে এটা তো তাদের সঙ্গত চাওয়াই, কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার চান। কিন্তু এই ন্যায় বিচার করতে যে সকল ব্যক্তি আপনার নির্দোষ, তাদেরকে তো আপনি আবার শাস্তির আওতায় আনতে পারবেন না। সুতরাং একটা নিরপেক্ষ এবং যথাযথ তদন্ত লাগবে, যথাযথ বিচার লাগবে। এখন এইরকম একটা বিপুল সংখ্যক মামলা এবং লোক যে প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গিয়েছে, সেখান থেকে বের হতে আসলেই একটু জটিলতা হবে, এবং এই জন্য আমার মনে হয় যে এখানে স্পেশাল এফোর্ট দিতে হবে, এখানে আরো তদন্তের লোকবল বাড়ানো উচিত হবে এবং বেছে ফেলতে হবে যে এই মামলাগুলোর মধ্যে আসলে কোন লোকগুলা আসলে আদৌ এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত ছিল না, তাদেরকে দিতে হবে। আপনি দেখবেন যে একটা আমাদের সিআরপিসিতে একটা সংশোধনী করে 173A একটা যুক্ত করা হয়েছে, যাতে ইন্টিরিম পিরিয়ডেই যাদের বিরুদ্ধে একেবারেই কোনো প্রাইমা ফেসি কেস ইত্যাদি পাওয়া যাচ্ছে না, তাদেরকে মামলা থেকে বাদ দিয়ে দেওয়ার একটা সুযোগ তৈরি করা হয়েছে। আমার মনে হয় এই সুযোগটা ব্যবহার করে একটা বড় অংশ যারা একেবারেই নির্দোষ বা এই মামলার সাথে কোনো সম্পৃক্ত নেই, তাদেরকে বাদ দিয়ে তদন্ত শুরু করা উচিত। আগে খুব দ্রুতই তদন্তগুলো শেষ করা উচিত, মামলা বেছে নিয়ে যে মামলাগুলো বেশি জরুরি বা বেশি হিনিয়াস সেগুলো আগে করে ফেলা উচিত, তারপরে অন্যগুলো পরে। আদারওয়াইজ এই যে রিসেন্টমেন্ট বা যে ক্ষোভ এই সকল ফ্যামিলি গুলোর মধ্যে তৈরি হয়েছে, সেটা ন্যাচারালি প্রশমিত হবে না, কারণ হলো তারা তো ন্যায় বিচার চান। এবং একই সঙ্গে ন্যায় বিচার শব্দটা ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে যে ন্যায় বিচার আদালতের জন্য কিন্তু উভয় পক্ষের জন্যই সমান। যারা বাদী তারা বা প্রসিকিউশন এবং যারা বিবাদী বা ফরিয়াদি যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তারা উভয় পক্ষই কিন্তু ন্যায় বিচারের দাবিদার। সুতরাং সেই ব্যাপারগুলো মাথায় রেখে বেশি লোকবল দিয়ে বা একটু দ্রুত উদ্যোগ দিয়ে এই ব্যাপারগুলো সুরাহা করা উচিত হবে। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা এই আলোচনাটি চালিয়ে নিব। একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে শর্মী হোসেন আপনার কাছেই আসবো। আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যেই বক্তব্যটি আমরা দেখলাম, যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কথা তিনি বলেছেন, এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলবে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, নির্বাচিত খবর থেকে ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত। নির্বাচিত খবরে আমরা আলোচনা করছি জাতীয় জুলাই সম্মেলনে জুলাইয়ে যারা হত্যা হয়ে নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্বজনরা যে অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি সরকারের পক্ষ থেকে যেই প্রতিশ্রুতিগুলো তাদের দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আজকের যে নির্বাচিত খবর আমরা নির্বাচন করেছিলাম সেটি নিয়ে আলোচনা করছি। শর্মী হোসেন, বিরতির আগে যেটি বলছিলাম, যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য করা হবে। পাশাপাশি আমি যদি মাহবুব কামালের বক্তব্যকে একটু কোট করতে চাই, তিনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, সেখানে যদি যেসব ভোটার আওয়ামী লীগের যারা রয়েছেন এখনো যারা, তাদেরকে নিয়ে আসলে এই রাষ্ট্র ব্যবস্থা চালানোর কথা ভাবছে কিনা, বা আপনার কি মন্তব্য এই দিকে? মানে মাহবুব ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের অনেক সাপোর্টার আছে যাদের বয়স 70-80, তারা কি আসলে আওয়ামী লীগের তারা যখন এই ধরনের গণহত্যা বা ধরেন যে পলিসিটা আমরা দেখেছি আনফোল্ডিং গত ধরেন 24 থেকে যে 10 বছর, 14 থেকে 24 পর্যন্ত দেখি, ওইখানে ওনারা আসলে যেমন ওনাদের ভোট দেওয়ার প্রয়োজন পড়েনি, সেরকম ওনারা পার্টিসিপেটও করেননি। ওনারা হয়তো আবেগ থেকে বলেন যে তারা নৌকায় ভোট দিয়ে আসছেন, সেরকম তো অনেক আবেগ থেকে মানুষ আরও অনেক কথাই বলেন। সেটাতে আসলে তো রাষ্ট্রের কাজের সময় তো শুধুমাত্র ওইটা চিন্তা করলে চলবে না। অবশ্যই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দল হিসাবে। তবে আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা তো আরেকটা গণহত্যাকারী দল, বিচারের মধ্যে যেই দল আছে তাদেরকে আসলে আমরা সংসদে দেখতে পাচ্ছি। আমরা একটু প্রবলেমেটিক হিস্টোরিক্যাল মোমেন্টে দাঁড়িয়ে আসলে এই প্রশ্নগুলো করছি। তাহলে আওয়ামী লীগকে যখন বিচার করা হবে তার 50 বছর পরে কি, অথবা ধরুন যে তাকে যদি ব্যান করা হয়, তাহলে কি তার সেই একই ধরনের মজলুম পরিচয় তৈরি হবে যেটা জামাত ইসলামের আমরা দেখেছি, এবং সেটার রাজনৈতিক পুঁজি তৈরি করে তারা ক্ষমতার কাছাকাছি চলে এসছে, প্রধান বিরোধী দল হয়ে গেছে না? আওয়ামী লীগের ক্ষেত্রেও কি সেটা হবে কিনা, মানে দিজ আর কোয়েশ্চেন্স টু আস্ক এখন। তো বিচার ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ অ্যাজ আ দল বাংলাদেশে আবার পলিটিক্স করবে, অন্তত আমি 24-এ যে আমার চোখে যা দেখেছি,
আমার জন্য এটা বিশ্বাস করা মুশকিল আসলে, যে আওয়ামী লীগ আর একটা দল হিসাবে দেশে রাজনীতি করবে এবং মানুষ তাকে সাপোর্ট করবে, মানুষ তাকে ভোট দিবে। কিন্তু জামাতের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, আমাদের বাবাদের আমলের যেই যুদ্ধ একটা ছিল, প্রজন্ম, সেটা আমি যদি খুব বলি প্রবলেমেটিক আর কি, জি, মানে জি। আমাদের এই পুরো বিষয়টাই একটু মানে হ্যাঁ মেসি। জি, আপনি যেটি বলছিলেন যে আরেকটি গণহত্যার দায়ে যে রাজনৈতিক দল যাদের বিচারের আওতায় তারা এখন সংসদে আছে এবং তাদের অপরাধ যারা দেখেছেন সেই প্রজন্মটি কিন্তু আসলে মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তারা কিন্তু আবার আরেকটি রাজনৈতিক দল যারা হয়তোবা এখন গণহত্যার দায়ে অভিযুক্ত হচ্ছেন। তো সেই জায়গায় তাদেরও তো একটি চাওয়া থাকতে পারে। এই জায়গাটিতে আসলে ভারসাম্য কিভাবে হবে? যদি জামায়াত সংসদে যেতে পারে, ভবিষ্যতে আওয়ামী লীগ যদি তাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে তাহলে আওয়ামী লীগ কেন যেতে পারবে না? এই প্রশ্নটি তারা করতে পারে মানে কিনা? আসলে জামাত যে সংসদে এসছে, এইটা এইটা ধরেন এটা নিয়ে খুব যে স্বস্তিতে আমরা সবাই থাকি তা কিন্তু না। হ্যাঁ, আমাদের অস্বস্তি কাজ করে, অনেক কথা হয় এটা নিয়ে এবং বারবার করে সেই ইতিহাস সামনে চলে আসছে এবং তাদের আমরা প্রশ্ন করছি, তাদের সাথে কথা বললেও এনগেজমেন্টের ক্ষেত্রেও ৭১-এর প্রশ্ন বারবার আসছে, তাদের লেজিটিমেসির ক্ষেত্রেও বারবার আসছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা আসবে। আওয়ামী লীগ কীভাবে ফিরবে এটা আমি জানি না, মানে আমার জন্য এটা চিন্তা করা মুশকিল যে আওয়ামী লীগকে আবার পলিটিক্যালি আমরা রাস্তায় দেখব। কারণ আমরা তো আসলে ওনাদেরকে শুধুমাত্র ২৪-এ না, এমনকি ১৮-তেও দেখেছি। আমাদের যেই ছাত্ররা ধরেন ১৮-তে চোখে, আমার ছাত্র আছে নর্থ সাউথে যে অন্ধ হয়েছে ১৮-র আন্দোলনে, তো ওর তো এখন বড় হবে, তাই না? ও আওয়ামী লীগ পলিটিক্স করবে, এটা ওর দেখতে হবে আসলে। আমি জানি না কিভাবে এটা হবে, আমার থেকে অনেক মানে জ্ঞানীগুণী মানুষ নিশ্চয়ই এই বিষয়ে ইয়ে করবেন, বাট আওয়ামী লীগের বিচার অবশ্যই হওয়া দরকার এবং আওয়ামী লীগের আসলে রাজনৈতিকভাবে ফিরে আসাটা এত সহজ, যত সহজ হবে বলে মনে করছেন ওনারা, ওটা হওয়া উচিত না বলে আমি মনে করি। জি, আমাদের অল্টারনেটিভ ভাবতে হবে। নাৎসি পার্টি ব্যান হয়েছে না, তারাও তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ছিল জার্মানিতে, ব্যান হয়েছে না, আপনি নাৎসি সিম্বল দেখাতে পারবেন না এখন আর জার্মানিতে। তো আমরা তো সেরকম মানে একটা ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আসলে। জি। আমি একটু মাহবুব কামাল আপনার কাছে আসি। না দেখেন, সালাউদ্দিন সাহেবের কথা থেকে আমি শুনছি, আমার কাছে খুব লাগছে, কন্ট্রাডিক্টরি। উনি বলতেছেন যে আওয়ামী লীগের বিচার দাবি করতেছেন না সংগঠন হিসাবে, তো আবার বলতেছেন আওয়ামী লীগের রাজনীতি শেষ। এখন ধরেন যে বিচারের রায় হলো যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, ঠিক আছে, যদি হয়, যদি নির্দোষ হয়ে যায়, তাইলে তো ওনার ওই প্রথম কথাটা টিকলো না। তা উনি কি করে বুঝলেন যে আদালত কি রায় দেবে? এটা কিন্তু আপনার হয়ে গেল, মানে কি বলে, আদালতকে প্রভাবিত করার সামিল হয়ে গেল, অথবা উনি হয়তো না বুঝে আবেগে বলে ফেলছেন। মানে আদালত বিচার দাবি করছে, বিচারে আওয়ামী লীগ সংগঠন হিসেবে বিচার দাবি করছে, আর বিচারে কি রায় হবে সেটা বিচারক বলবে। তার আগে আমি বলে ফেলতেছি যে আওয়ামী লীগের রাজনীতি শেষ। তাই না? এটা হইলো কিছু? মরালি শেষ মনে হয় এটা বলেছেন উনি। না, মোরালি বলে নাই, বলছে রাজনীতি শেষ। আমরা বক্তব্য আচ্ছা, দিতে এখন চাই দেখেন, তিনি। আমি বিচার নিয়ে একটু কথা বলি না, একটু একাডেমিক হয়ে যাবে, কিছু মনে করেন না। সেটা হলো, সবাই বলে না যে নোবডি ইজ অ্যাবভ ল, এটা তো বলছি তো, নোবডি ইজ অ্যাবভ ল। কেউ কিন্তু বলে না নোবডি ইজ বিলো ল অলসো। অর্থাৎ কাউকে নিচে ফেলে উপরে আইন রেখে তাকে চাপ দেওয়া, এটা কিন্তু কেউ বলে না। নোবডি ইজ অ্যাবভ ল, নোবডি ইজ বিলো ল অলসো, এটা গেল একটা। ২ নম্বর দেখেন, লিগালি রাইট মানে কিন্তু মোরালি রাইট নাও হইতে পারে। যেমন ধরেন, আমি আমার ওয়াইফকে লিগালি ডিভোর্স দিয়ে দিতে পারি, কিছু লাগবে না, খালি বলবো ওর সাথে আমার বনিবনা নাই, ঠিক আছে, একে আইন কিন্তু বাধা দিতে পারবে না। জি, কিন্তু এটা কি মোরালি রাইট হবে? সো লিগালি রাইট মানে মোরালি রাইট নাও হইতে পারে। ৩ নম্বর হচ্ছে, মোরালিটির প্রশ্ন যখন আসে না, মোরালিটি হ্যাজ অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে। কীরকম দেখেন, ইফ ইউ কিল এ ককরোচ তাহলে আপনি হিরোইন। ইফ ইউ কিল এ বাটারফ্লাই তখন কিন্তু আপনি হয়ে গেলেন এভিল। দুইটারই কিন্তু প্রাণ আছে। আপনি যখন তেলাপোকা মারতেছেন, আপনি বিরাট একটা কিছু, আপনি বীরত্ব আর কি, বা আপনার একটা নাম করলেন। কিন্তু যদি আপনি একটা প্রজাপতি মারেন তাইলে আপনাকে বলা হবে এভিল, কিন্তু দুইটারই কিন্তু প্রাণ আছে। সো মোরালিটি হ্যাজ অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড অলসো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো বিচারের ক্ষেত্রে আপনার অনেকগুলো ফিলসফিক্যাল, অনেকগুলো আইনগত ব্যাপার তো আছেই, অনেকগুলো ফিলসফিক্যাল ব্যাপার আছে যেগুলো বিচারকরা তাদের কনসায়েন্স দিয়ে কখনো কখনো করেন। যেমন আমেরিকাতে কি হয়,
ধরেন ব্ল্যাক এবং হোয়াইট এদের মধ্যে দাঙ্গা লাগতে পারে, তখন বিচারক কিন্তু তার কনসায়েন্স ব্যবহার করে রায় দেয়। মানে ওই যে সোসাইটি কনফ্লিক্টে জড়াচ্ছে কিনা, এটা একটা ব্রডার কোয়েশ্চেন। তখন বিচারক তারা নিজেদের মতো করে মানে আইনও থাকে, বাট একটা যুক্ত হয় আর কি, একটা কী বলে কনসায়েন্স যুক্ত হয়, বিবেক যুক্ত হয়। সো ফলে এই যে হিউজ অ্যামাউন্ট অফ অ্যাকিউজড, এত কি বলে যে অভিযুক্ত না, এরা সবাই ন্যায় বিচার পাবে কি না, আই এম ইন ডাউট। সেটা নিয়ে প্রশ্ন চলে আসে। আমি ডাউটফুল। এত অনেক আসামি তো, 2-4-10-20 জন হলেন না একটা কথা হইতো। এত আশা, এত আর সবাই কি ন্যায় বিচার পাবে? এবং একজনও যদি ন্যায় বিচার না পায়, ঠিক আছে, ওই যে বলে না যে আইনে আছে যে 10 জন মানে দোষী খালাস পেয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। সো এগুলি হাইলি ফিলসফিক্যাল ব্যাপার, এগুলি না, এগুলি হ্যাচকাটানে বলে দিলে হবে না। তো এখন কি হয় আমরা জানি না, তবে একটা জিনিস আমি বুঝি, বাংলাদেশ ইজ অ্যান আনপ্রেডিক্টেবল সোসাইটি। এইটা আমি বুঝি। এই জন্য আমি কোনো কমেন্ট করি না। মানে ব্রিটিশ ওয়েদারের মতো বা নারীর মনের মতো বাংলাদেশ পলিটিক্সও কিন্তু আনপ্রেডিক্টেবল। সো এইটা আমি কমেন্ট করব না। আসলে আনপ্রেডিক্টেবল হওয়ার কারণটা কি? কারণটা কি আপনি দেখেন, আপনি ইফ ইউ লুক ব্যাক, আপনি এই 54 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, কতগুলি ঘটনা ঘটছে কেউ ধরতেই পারে নাই। জিয়াউর রহমানকে আর্মি মেরে ফেলবে কেউ ভাবছে? বঙ্গবন্ধুর মতো এত প্রতাপশালী লোক এক রাতে বংশ নির্বংশ হয়ে কেউ ভাবছে? কেউ তো ভাবে নাই, তাই না? তো কি বলে যে ধরেন যে 5ই আগস্টের কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতারা কি বলছে, কি লম্বা লম্বা কথা বলছে না? তো কি হয়েছে? এই যে সালাউদ্দিন সাহেব যে মানে বড় গলায় বলতেছেন, এই বড় গলা আমরা বহু শুনছি। এটার কারণ কি বাংলাদেশের মানুষের ইমোশনকে যদি আমি বলি সেটিকে বাংলাদেশ, শুনেন আমি বলি, বাংলাদেশের অমর্ত্য সেন বলছে যে এই সাবকন্টিনেন্টটা এটা একটা আর্গুমেন্টেটিভ সোসাইটি। এই দেশের মানুষ তর্ক করতে ভালোবাসে, বিতর্ক করতে ভালোবাসে। সো যে সব ক্ষেত্রে দেখবেন যে মানুষ বিতর্ক করতেছে, ভাগ হয়ে যাচ্ছে। আপনি এই যে বলতে আইনমন্ত্রী নিজেও কিন্তু আজকে বলেছেন জুলাই নিয়ে দেশ এখন দুই ভাগে ভাগ না। তো ফলে এটা তো যে কথাটা প্রাইম মিনিস্টার বলছেন, উনি একটা কি বলে যে ভালো মন নিয়েই বলছেন ঐক্য, কিন্তু এইটা ঐক্য তো এটা হবে না, ঐক্য হবে না। এটা শার্পলি ডিভাইডেড, এই দেশ শার্পলি ডিভাইডেড এটা বলে। এবং এই ডিভিশনটা আফ্রিকার ট্রাইবাল সোসাইটির চেয়ে খারাপ এই ডিভিশন, ঠিক আছে? তো ফলে এই ডিভাইডেড সোসাইটিতে আপনি কখন কি হবে এটা আপনি বলতে পারেন না। তবে হ্যাঁ, উই হোপ যে একটা ডেমোক্রেটিক প্রসেস, দেখেন এই কথায় কথা আসে, 5ই আগস্টে না এই যে এত কিছু হইলো না, 5ই আগস্টে এত রক্ত ঝরলো না, এত রক্ত ঝরলো, এত কিছু, এটা কি আমরা কি অ্যাচিভ করছি? 5ই আগস্টের কোনো স্পিরিট কি এখন আছে? যেমন ধরেন এটা কি হয়েছিল, বৈষম্য বিরোধী না, এবং বলছিল যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। 5ই আগস্ট শেষ, বঙ্গবন্ধুর স্কাল্পচারের উপরে মুদ্রাক্ষরণ হয়ে গেল। কোথায় গেল? ওই বঙ্গবন্ধু বললো যে বঙ্গবন্ধুর দেশে কি বলে বৈষম্যের ঠাঁই নাই। আচ্ছা, তারপরে যখন গণতন্ত্র না, এই যে এই 17 বছর গণতন্ত্র ছিল ইত্যাদি, গণতন্ত্র আছে। ডেমোক্রেসি ইজ অ্যান আর্ট অফ লিভিং টুগেদার। তাহলে কি বলা যায় যে 17 বছরের যেই ধারা যেভাবে চলে এসেছে যার কারণে ফলাফল 5 আগস্ট, সেটি কি আরো একবারও এরকম একই ধারায় যাচ্ছে? নাথিং চেঞ্জ। দেখেন, ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ মেজরিটি উইথ দ্য কন্টেন্ট অফ মাইনরিটি। এখানে মাইনরিটির কন্টেন্টকে কন্টেন্ট করা হয় না তো, তাই না? এবং এই যে আর্ট অফ লিভিং টুগেদার, সব লিভিং এ পার্ট, সব ভাগ ভাগ হয়ে আছে এবং বৈরীমূলক সম্পর্ক গেল একটা। দুর্নীতির বিরুদ্ধে না, 17 বছর মহা দুর্নীতি হয়েছে। দুর্নীতি কি ইন্টারিম গভর্নমেন্টের সময় হয় নাই? এই গভর্নমেন্টের কথা আমি বলবো না, ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই। এবং তো সালাউদ্দিন সাহেব তো বলতেছে যে দুদকগুলো ইনভেস্টিগেট করতে হবে। বড় বড় দুর্নীতি হয়েছে, হয় নাই? এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে 350 কোটি টাকার যাদের হাত ধরে 5 আগস্ট এলো তাদের সরকারের সময় হয়েছে না। আচ্ছা, তারপরে হত্যা 5ই আগস্টের পরে হত্যা হয় নাই, হচ্ছে না। আমি তো কালকে একটা এডিটোরিয়াল লিখছি, না সরি আজকে, জুন মাসে 9 জন সহিংসতায় মারা গেছে, 31 জন মব এবং গণপিটুনিতে।
এটা একটা রিপোর্ট হয়েছে একটা হিউম্যান রাইট অর্গানাইজেশন, যাই হোক। এবং 5 মাসে অর্ধ শতাধিক নিহত হয়েছে এবং 2500-এর মতো আহত হয়েছে। হচ্ছে না, হত্যা হচ্ছে তো। এখন পুলিশ দ্বারা নিহত হইলে সেটা হত্যা, আর যদি আপনি পাথর নিক্ষেপ করে করে ওই যে পুরান ঢাকায় এইভাবে পাথর নিক্ষেপ করে করে যে হত্যা হয়েছে না, এটা কোনো পশুর পক্ষে এত আর্টিস্টিক হত্যা করতে পারবে না, কোনো পশু পারবে না যেভাবে হত্যা করা হয়েছে। এবং কবর থেকে লাশ উঠে পোড়াইছে না, জীবন্ত পুড়িয়ে মারছে না। তো এগুলি কি হিউম্যান রাইট অ্যাবিউজ না? তো ফলে আপনি এই কি বলে মানবতার বিরুদ্ধে অপরাধ, অবশ্যই মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, জুলাই আগস্টে হয়েছে অবশ্যই, কিন্তু এরপরে কি মানবতার বিরুদ্ধে অপরাধ হয় নাই? হয়েছে কি? এই যে এত যে হ্যারাসমেন্ট, এগুলো কি এরকমও যে যা দীর্ঘ 17 বছর মানুষ যেই অন্যায়গুলো বা গুম হত্যা সেগুলো দেখে এসেছে, সেটা থেকেও মানুষের ক্ষোভের আউটবার্স্ট হতো? হ্যাঁ, ওকে ফাইন, আপনার ভ্যালিড কোশ্চেন। কথাটা হচ্ছে যে 17 বছরের যে ক্ষোভ না, এটা একটা আউটবার্স্ট হবে কতদিন, হাউ লং? এটা কি ইটারনিটি চলতে থাকবে, ইটারনালি চলতে থাকবে? সেই জায়গায় আইন শৃঙ্খলার জায়গায় এটা তো একটা ফুল স্টপ আছে, তাই না? আমি তো বলি যে 5ই আগস্টের পরে 15 দিন ভাঙাভাঙি হইতো, কোনো মাইন্ড করতাম না। ভাঙাভাঙি 2-4টা মানে কি বাড়িঘর পোড়ায়ও যদি দিত বা মেরে ফেলতো, এইটা মাইন্ড করে। কিন্তু আফটার 15 days অর ফর দ্যাট ম্যাটার 1 month আপনি কি রুল অফ ল এস্টাবলিশ করবেন না? এটা কি চলতেই থাকবে? এখনো তো চলতেছে, তাই না? তো ফলে এগুলি বলে লাভ নাই। এটা একই জিনিস আছে, একই জিনিস ইন এ ডিফারেন্ট ফর্ম। এবং আই উড রিকোয়েস্ট, এটার কারণটা কি মনে হচ্ছে? রাজনৈতিক সদিচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি? না, এটা আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। আমি সবসময় একটা কথা বলি, উই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল প্রবলেম, উই হ্যাভ অ্যানথ্রোপোলজিক্যাল প্রবলেম। নৃতাত্ত্বিক সমস্যা এটা কালচারাল প্রবলেম। আমাদের কোনো রাজনৈতিক সমস্যা নাই তো। আমাদের সব রাজনৈতিক সমস্যা কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়, ঠিক আছে? এবং মানে কি আমাদের মানসিক, আমাদের দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, এগুলি তো খারাপ। সেই জায়গাটিতেও নিশ্চয়ই সরকার বা রাষ্ট্রের পূর্ববর্তী ক্ষমতায় যারা ছিলেন বা বর্তমানেও যারা আছেন, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নানান ধরনের দায় থাকবে। এগুলো একটা লং ডিসকাশন। জি, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব। আমরা একটু আরেক অতিথি যিনি যুক্ত আছেন, ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা যেটি বলা হয়েছে, সেটির আইনি ভিত্তি বা প্রক্রিয়া কেমন হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী যেটি আজকে বললেন। দেখেন, রাজনৈতিক দল হিসাবে বিচারের যে প্রশ্নটি এসেছে সেটা আমাদের যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল আছে সেখানে হতে হবে, কারণ ওই আইনের মধ্যে এই বিধানটি আছে। আমাদের অন্য কোনো আইনে রাজনৈতিক দলের বিচারের বিধান নেই। এখন যদি নতুন কোনো আইন আমরা করে বিচারের ব্যবস্থা করি সেটা আলাদা কথা, বাট বর্তমানে এক্সিস্টিং যে আইনগত অবস্থান আছে তাতে আপনার মানবতা বিরোধী অপরাধের বিচারের যে ট্রাইব্যুনাল আমাদের আইসিটি, এই ট্রাইব্যুনালে আপনার যে আইন, এই আইনের বিধানের মধ্যে আপনার রাজনৈতিক সংগঠনের বিচারের একটা বিধান এখানে আছে। এখন দেখার অপেক্ষা যে সেইখানে আসলে তারা বিচারের কথা বলছেন কিনা, নাকি অন্য কোনো আইন করে বা নতুন কোনো পদ্ধতির কথা বলছেন, সেইটা আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য। তবে আমার ধারণা যে যেহেতু আমাদের আইসিটিতে বিভিন্ন বিচার চলছে মানবতা বিরোধী অপরাধের, সেইখানে আমার ধারণা যে এই যে বিচারের কথা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা ওইখানে ওই ট্রাইব্যুনালের বিচারের কথাই হয়তো তিনি বলেছেন। তো সেইটা আগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ যখন ট্রাইব্যুনালে যারা তদন্তের দায়িত্বে আছেন তারা দাখিল করবেন, তখন নিশ্চয়ই বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, যে কথা মাহবুব ভাই বলছিলেন আসলে, যে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তখন দেখা যাবে যে আসলে কি রায় আসে। কারণ আগে থেকেই রায়ের বিষয়ে বিচারক বা আদালত কি সিদ্ধান্ত নেবেন সেইটার প্রেডিকশনটা অনেক সময় আপনার বিচারকে প্রভাবিত করার একটা প্রবণতা মনে হয়। আমাদের এখানে তো আমরা নানানভাবে নানান কিছু বলি করি, অনেক সময় দেখা পলিটিক্যাল রিটোরিক হিসাবেও নানান কথা বলি। তবে বিচারিক ইস্যুগুলোতে আসলে একটু আমাদের সাবধানে কথা বলা উচিত। আমাদের আসলে এখন অপেক্ষা করতে হবে যে মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল, সেইখানে যদি এই সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হয়, তাহলে
তারা তদন্ত রিপোর্ট দেওয়ার পরে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ফর্মাল চার্জ করা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, হয়তো সেখানে এটা হবে। সেটা আউটকাম কি হবে আমাদের তাহলে বিচারের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আসলে অপেক্ষা। জি, ডক্টর কাজী জাহিদ ইকবাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই রাতে সময় দিয়েছেন। আমি বিরতিতে যাচ্ছি। জি, ধন্যবাদ। দর্শক, নির্বাচিত খবরে আজকের যেই খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলবে, তবে একটি বিরতির পর ফিরছি কিছুক্ষণ পরেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত আরও একবার নির্বাচিত খবরে। আজ রাজধানীর গুলিস্তান এলাকায় নগর প্লাজা মার্কেটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জামায়াতের প্রতিবাদ মিছিলে হামলা হয়েছে। জামায়াতের অভিযোগ, মার্কেটের চাঁদাবাজির বিরুদ্ধে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন, বিকাল 5:30টার দিকে দুই পক্ষের মুখোমুখি অবস্থান আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং প্রায় 1 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এই সময় পুরো সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জামায়াতের মিডিয়া সেলের দাবি, বেশ কয়েকদিন আগে নগর প্লাজা মার্কেটে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে তালাবদ্ধ করে রাখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াত। হামলায় জামায়াতের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি শুরুতে মাহবুব কামাল, আপনার কাছে আসি। যে এই যে একটি হামলার ঘটনা এবং একটি মার্কেটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কি মনে হচ্ছে আসলে? না, কথাটা হচ্ছে পার্লামেন্টে তো আমরা ঐক্য দেখলাম, জি, দেখলাম না, বিরোধী দলের সাথে সরকারি দলের। আবার বাইরে এসে আবার এগুলো কেন, প্রশ্ন। কিন্তু দেখেন, আমি একটু হিউমার করি, সেটা হলো বিএনপি এবং জামাত, এদের মধ্যে ঐক্য হলেও আমাদের লাভ নাই, এদের মধ্যে বৈরিতা হলেও আমাদের লাভ নাই। আমরা যারা সাধারণ মানুষ, ঠিক আছে, কোনো লাভ নেই তাদের মধ্যে। সমঝোতা হলেও লাভ নাই, আবার ঝগড়াঝাটি হলেও লাভ নাই। এটা একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে গ্রাসেস প্যারিশ নট অনলি ওয়েন টু এলিফেন্টস ফাইট বাট অলসো ওয়েন টু এলিফেন্টস মেট। দুই হাতি যখন যুদ্ধ করে তখনই কেবল নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পরকে আদর করে তখনও একই ঘটনা ঘটে। মানে ওই হাতি তো ওই ঘাস, ওই যুদ্ধ করলেও ঘাস আমরা পিষ্ট হব, ওরা যদি মানে কি বলে আনন্দ ফুর্তি করে তাইলেও আমরা পিষ্ট হব। ফলে এই মানে বিএনপি এবং জামাত দুই হাতি, এখন তারা মানে ঐক্য করলেও আমাদের লাভ নাই, ঝগড়া করলেও আমাদের লাভ নাই। আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি এগুলি নিয়ে উত্তেজিত হই না। হ্যাঁ, দেখলাম সেদিন বিরাট ঐক্য এই যে ইয়ে নিয়ে, কি বলে, কি একটা, এই যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। এখন দেখেন বাইরে এই মারামারি কাটাকাটি, তাহলে ওই ঐক্যের কি দাম থাকলো, তাই না? এই মারামারি কাটাকাটিটা কি মনে হচ্ছে যে নিজেদের স্বার্থের জন্য, যে কে হচ্ছে দখলদারি বা কে প্রভাব বিস্তার হ্যাঁ, করবে, চলতেছে এই তো বিষয়গুলো নিয়ে? এগুলো চলতেছে। এই যে কি বলে যে 5 মাসে এই যে 50 জন নিহত হইলো, বা জুন মাসে যে 9 জন, এবং এগুলো তো কি কারণে? চাঁদাবাজি, স্থাপনা দখল, তারপরে আপনার কি বলে যে দুই দলের মধ্যে কি বলে যে স্বার্থ নিয়ে দ্বন্দ্ব, তারপরে বিএনপির অভ্যন্তরীণ কোন দলেও কেউ মারা গেছে, তারপরে এই নানা রকম দখলবাজি, নানা রকম কি বলে যে স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়া, আধিপত্য বিস্তার, এগুলো চলতেছে সারা দেশেই তো চলতেছে, তাই না? তো এগুলো মানে কি বলেন ওনাকে? জি, শর্মী হোসেন, এই বিষয়ে আপনার মন্তব্য জানি এবং এরপরে আমরা আজকের কিছু পত্রিকা দেখব। আপনি বলতে থাকুন, আমি সেখানে যাচ্ছি। আমি আসলে একদমই মাহবুবের সাথে একমত। আসলে ঐক্য সংসদে হলে ভালো, বাট বাইরে হলে আরেকটু ভালো বেশি হতো আর কি। কিন্তু দখল তো আমরা দেখে আসতেছি আসলে, যে কোনো ধরেন আমাদের এমনকি গ্রাম পর্যায়েও যেই লোকটা ক্ষমতাশালী, সে একটা কিসের ক্ষমতা, তার একটা কোনো একটা কিছু দখল করার ক্ষমতা আছে। সেটা পুকুর হতে পারে, জায়গা হতে পারে, সরকারি খাস জমি হতে পারে। এই যে এটা তো এই কালচারের সাথে আমরা পরিচিত। একটা গবেষণার কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে কারওয়ান বাজারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট নিয়ে একটা গবেষণা করেছেন ডেভিড জ্যাকম্যান নামে একজন গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। উনি দেখাচ্ছেন যে এই সিন্ডিকেট ছাড়া কারওয়ান বাজার চলবেই না, মানে না চলার, মানে খুবই ইটস ইন্ট্রিনজিক টু দ্য হোল সিস্টেম। কারণ এত ইনফর্মাল আমাদের এই সেক্টরগুলা,
ধরেন এই মার্কেট টার্কেট আপনি একটু খোঁজ নিলেই হয়তো জানতে পারবেন যে মার্কেটটাও হয়তো কারো জমি দখল করেই বানানো হয়েছে। এটা বাংলাদেশে তো হয়ে আসতেছে, এটা আমরা দেখছি। তো এটা পরিবর্তন একদমই হয়নি, এবং আসলে আমার মন্তব্য কি করব আমিও জানি না। জি, আমরা এই আলোচনাটির পাশাপাশি আজকের কিছু পত্রিকা দেখব, সেটি অনুযায়ী যদি কিছু আলোচনার পাই তাহলে প্রথম আলোর কিছু খবর দেখতে চাই। দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্য সেটি নিয়ে আমরা আলোচনা ইতিমধ্যেই করেছি। বাউল ফকিরদের উপর হামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ। আমরা প্রতিবেদন দিতে নির্দেশ এই ধরনের কথা আমরা দেখছি সহসা। এবং ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছি, আয়াতুল্লাহ খামেনির জানাজার মধ্যেই ট্রাম্পের তীব্র কটাক্ষ, যেটি নিয়ে পুরো বিশ্ব যেই যুদ্ধ নিয়ে সংকটে রয়েছে। এবং কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, ফুটেজ দেখে জড়িত ব্যক্তি আটক। এই ধর্ষণের ঘটনাও নিশ্চয়ই আমরা একটু বলতে চাই। আমরা কিন্তু আজকে রাজধানী ঢাকারও একটি খবর পেয়েছি যে পল্লবীতে এই ধরনের একটি ঘটনা, এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু এই ধরনের ঘটনাই কিন্তু আমরা দেখছি। আমরা আরেকটি পত্রিকা একটু দেখতে চাই, সেখান থেকে আলোচনার কিছু থাকে কিনা। বিবিসি বাংলার সেখানে বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে, এখানে আইন না মেনে বিদেশি প্রাণী আনার প্রবণতা বাড়ছে, এই একটি অভিযোগ উঠেছে। সেটি কেন, সেই প্রশ্নটি তো চলেই আসে। বিভিন্ন সময় যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আমরা জানি যে 250 বছরের স্বাধীনতা দিবস তারা আয়োজন করছে, এবং খামেনির জন্য শোক সমাবেশে আমেরিকার ধ্বংস আর প্রতিরোধের স্লোগান। এই বিষয়ে কিছু যুক্ত করতে চান যদি আমি ওই যে ধর্ষণটা নিয়ে একটু বলতে পারি। জি, মাহবুব কামাল। সেটা আপনি বললেন, ওখানে আছে না মানসিক ভারসাম্য। জি, তাই না? দেখেন, সোসাইটিতে আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটা এপিডেমিকের মতো ছড়াচ্ছে, এবং ব্ল্যাক পার্সোনালিটির সংখ্যা বাড়তেছে, এবং ওরকম অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বেড়ে গেছে আর কি। এবং এই যে মানসিক ভারসাম্য না, এমন কতগুলি আমার মানসিকভাবে মানসিক বৈকল্য এমন কতগুলি মাথাচাড়া দিচ্ছে। যেমন একটা হচ্ছে স্যাডিজম, হ্যাঁ, এই যে অন্যকে পেইন দিয়ে, অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়া। তারপর সাইকোপ্যাথের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এগুলি কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এগুলিও কিন্তু পরিবর্তন হচ্ছে। সাইকোপ্যাথ হয়ে যাচ্ছে, আপনার প্রতি আমার কোনো এমপ্যাথি নাই, আপনার ফিলিং, আপনার কি বলে যে পার্সপেক্টিভ, আপনার ইমোশন আমার কোনো মূল্য নাই, হ্যাঁ, এবং আমি আমার মতো করে চলতেছি, এবং মুহূর্তের অনুপ্রেরণায় কাজ করে ফেলতেছি, এবং কি বলে যে স্যাডিস্ট হয়ে যাচ্ছি, হ্যাঁ, আপনার মধ্যে পেইন ইনজেক্ট করে আমি আনন্দ পাচ্ছি, প্যারানয়া চলতেছে, তারপরে নানা রকম আপনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার চলতেছে, এবং এটা এপিডেমিকের মতো বাড়তেছে। আপনি এগুলি আমি একটা টক শোতে বলতেছিলাম যে এগুলি বিচার করে এগুলি হবে না। কয়টা বিচার করবেন আপনি? হ্যাঁ, আর আমাদের দেশে তো মিডিয়া ট্রায়াল না হলে বিচার হয় না, আগে মিডিয়া ট্রায়াল হইতে হয়, তারপরে সবাই ঝাঁপায় পড়ে। জি, তো ফলে এগুলি কয়টা হবে, কয়টা মিডিয়া ট্রায়াল হবে, কয়টা? এর সংকট নিশ্চয়ই। এইটা একটা মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়েছে। আমি যদি একটু অ্যাড করি ভাই আপনার সাথে, সেটা হচ্ছে ধরেন এর সাথে মাদক আমরা যেন ভুলে না যাই না। মাদকের এমন কোনো গ্রাম নাই এখন বাংলাদেশে যেখানে সিনথেটিক ড্রাগ পাওয়া যাচ্ছে না। ওটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে আমাদের একদিকে আপনি অনলাইনে আপনার ব্রেন ওয়াশ হচ্ছে, আপনাকে নারীর প্রতি সহিংস করে তোলা হচ্ছে, সারাক্ষণ মেয়েদেরকে আদারাইজ করা হচ্ছে, তাদেরকে মানে এই যে গালাগালি অনলাইনে আমরা দেখি, নারীর মূল্যবোধের জায়গাটি কমিয়ে আনা হচ্ছে, তাকে কিন্তু এটাকে একটু কম মানুষ করে তোলে। আপনি যখন একটা মেয়েকে সবসময় গালাগালি করতে দেখেন এবং দেখেন যে কোনো কিছু হয় না, তখন সে অন্যদের পুরুষের তুলনায় একটু কম মানুষ হয়ে যায়। এবং তার সাথে যুক্ত হচ্ছে আপনার মাদকের প্রভাব, উন্মাদনা এবং রাগ, অ্যাঙ্গার, ধর্ষণ বাড়বে, এটাই স্বাভাবিক আসলে, এবং বেড়েছেও। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যুগান্তরের দুটো নিউজ দেখতে চাই। রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ, এইটি একটি নতুন খবর। ইসলামী ব্যাংকে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় অনেক অস্থিরতা দেখেছি। এরপরে একক কোনো আদর্শ স্থায়ী সমাধান আনতে পারে না, তথ্যমন্ত্রীর বক্তব্য। এবং তুর্কি প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই ছিল আজকের যেই পত্রিকাগুলো, এবং আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের নির্বাচিত খবরে। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। যুক্তই থাকুন।